যে মুফতি আব্দুল মাতিন সাহেব গত বিধানসভাতেও বলেছেন যে মুফতি আব্দুল মাতিন সাহেব রাজনীতি করবেন না। সেই মুফতি আব্দুল মাতিন সাহেব এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়ছে বিধানসভায়, কি বলবেন? যে আমার এই শেষ জীবনের 51 বছর বয়সে রাজনীতিতে এসে অনেকে কে কেমন করেছেন আমি জানি না, তবে আমি এটা হলফ করে বলতে পারি একটা এমএলএ কে যে দায়িত্ব দিয়েছে আমি অন্তত এই দায়িত্বটা ফরজ দায়িত্ব মনে করে আমি পূর্ণাঙ্গরূপে পালন করব। যদি আমি তা পালন করতে না পারি আমি এমএলএ পদ থেকে রিজাইন দিতে রাজি আছি, কিন্তু মানুষের হক নষ্ট করতে আমি রাজি। সৎ ইচ্ছা যদি থেকে থাকে রাজনীতিতে দাঁড়িয়েও ভালো কাজ করা যায়। আমার মনে হয়েছে একটু রাজনীতিতে আসলে আমার যতটুকু ক্ষমতা আছে সেই শক্তি দিয়ে যদি বাঙালি জাতির কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারি এটা আমার জীবনের একটা বড় পাওনা। রাজনীতির বাইরে থেকে যদি আমি এত কাজ করতে পারি রাজনীতিতে এসে ইনশাল্লাহ আমি মানুষের সেই আস্থা বিশ্বাস এবং ভরসার উপরে আরো বেশি কাজ করতে পারবো। তো আমি বাঙালি জাতির জন্য যদি কিছু করতে পারি সেই জন্য আমার এই জায়গায় আসা। যদি আমি ভুল করে থাকি তার জন্য তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তারা যেন সর্বোপরি শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো নিয়ে আমার প্রথম কাজ করবার ইচ্ছা। আমাদের জন্য তখন প্রথম এইটাই দেখা উচিত যেখানে টিকে থাকতে পারবো কিনা। আবারই আপনার কাছে সরাসরি প্রশ্নে যাচ্ছি, যে মুফতি আব্দুল মাতিন সাহেব গত বিধানসভাতেও বলেছেন যে মুফতি আব্দুল মাতিন সাহেব রাজনীতি করবেন না, সেই মুফতি আব্দুল মাতিন সাহেব এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়ছে বিধানসভায়, কি বলবেন? প্রথমত আমি যে কর্মের জগৎ নিয়ে থাকি, রাজনীতিতেও আসা মানুষের কাজ করার জন্য, আর রাজনীতির বাইরে থেকেও আমি যে কাজ করছিলাম তখন ভেবেছিলাম যে আমি এইভাবেই আমার জীবনটা চালাবো। এতগুলো প্রতিষ্ঠান এতগুলো ছাত্রছাত্রী নিয়ে আমার সুন্দরভাবে জীবন কাটানো এবং সেই সঙ্গে সঙ্গে মানুষের সেবা করার জন্যে যতটা পেরেছি কাজ করে চলতাম, তাতে আমি খুব ভালোই ছিলাম। সেদিন ভেবেছিলাম রাজনীতিতে আসা আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু সমাজের পরিবর্তনের ক্ষেত্রে আমি দেখছি সময়ের দাবি গোটা দেশ জুড়ে যে বিচ্ছিন্নতাবাদী শক্তি, ধর্মীয় অসহিষ্ণুতা, ভাষার প্রতি বিদ্বেষ, বাঙালি জাতিকে কোণঠাসা করবার যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, বাংলায় কথা বললে মার খেতে হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য কাজকাম ছেড়ে দিয়ে দেশে ফিরতে হচ্ছে, অনেক বাঙালি ভাইদেরকে বিদেশে কাজ করা ভারতবর্ষের অন্য স্টেটে কাজ করার কারণে, বাংলাই হওয়ার কারণে, বাংলায় কথা বলার কারণে তাদেরকে একেবারেই মৃত্যুর পর কফিনবন্দি হয়ে বাংলায় ফিরতে হয়েছে, এমনও আমরা দেখেছি। তো সেই সময় যখন দেখছি মমতা ব্যানার্জি, অভিষেকজি তারা যেভাবে এর বিরুদ্ধে লড়াইটা দিয়ে যাচ্ছেন বাঙালি জাতিকে, বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য, তখন আমার মনে হয়েছে এই লড়াইতে আমাদেরও অংশীদারিত্ব হওয়া উচিত। এখানে কোনো জাতির প্রশ্ন নেই, কোনো ধর্মীয় ভাষা বা কারোর না, সামগ্রিকভাবে বাঙালি জাতি যে ধর্মেরই মানুষ হোক না কেন সে তো আমার প্রতিবেশী, সে আমার সহনাগরিক। তো সবাই মিলেমিশে থাকতে গেলে এই আক্রমণ প্রতিহত করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এবং আজকের দিনে আরও অত্যন্ত যেটা স্পর্শকাতর হয়ে দাঁড়িয়েছে, বাঙালিদেরকে ভোট অধিকার থেকে বঞ্চিত করবার এক কঠিন ষড়যন্ত্র চলছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। সামগ্রিকভাবে আমার মনে হয়েছে একটু রাজনীতিতে আসলে আমার যতটুকু ক্ষমতা আছে সেই শক্তি দিয়ে যদি বাঙালি জাতির কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারি এটা আমার জীবনের একটা বড় পাওনা। জাতির প্রতি আমার কৃতজ্ঞতা, সেই জন্যই আমার এই রাজনীতিতে আসা। যদি কেউ এটাকে ভুল বলে মনে করেন আমি তাদেরকে অনুরোধ করব, রাজনীতি আমি করব না, আপনি করব না, কেউ না কেউ করতে হবে। দেশ তো চালাতে হবে, রাজ্য তো চালাতে হবে, না কেউ না কেউ করবে। তো আর 5 জন পলিটিক্স যারা করেন, সুবিধা অসুবিধে, ভুল ভ্রান্তি, পারা না পারা, মানুষের চাহিদার অভাব অভিযোগ পূরণ করা না করা, অনেক রকমের অভিযোগ থাকতে পারে। তারপরেও বলছি কাউকে না কাউকে তো করতে হবে। সেই হিসাবে দল যখন আমাকে সুযোগ দিয়েছে আমি এসেছি এই জায়গায়, তবে আমি এই কাজের দায়িত্বের বোঝা জোর করে কারো কাছ থেকে কেড়ে চাপিয়ে নিইনি। দল আমাকে বিশ্বাস করেছে বলে এই জায়গায় দায়িত্ব দিয়েছে। তো আমি বাঙালি জাতির জন্য যদি কিছু করতে পারি সেই জন্য আমার এই জায়গায় আসা। যদি আমি ভুল করে থাকি তার জন্য তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তারা যেন আমাকে ক্ষমা করেন এবং তারা যেন এই বিষয়টাকে একটু গুরুত্বপূর্ণভাবে ভাবেন। একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা কাল যাপন করছি, সেই জন্য আমার এই জায়গাটায় আসা। একদম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে মুফতি আব্দুল মাতিন সাহেবকে আমরা জানি মানুষের জন্য কাজ করা। আপনি দেখেন ওয়াকফ নিয়ে আপনি আমার সঙ্গে ছুটে গেছেন দিল্লিতে, অর্থাৎ যে আব্দুল মাতিন সাহেবকে আমরা জানি সেই আব্দুল মাতিন সাহেব যিনি মানুষের জন্য কাজ করেন। সুতরাং মানুষের প্রশ্নে
রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি কি কাজ করতে পারবেন? সেটা সময় বলবে। আর আমি আমার নিজের উপরে বিশ্বাস থেকে এতটুকু আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি যে আমার এই 51 বৎসর বয়সে জি যতটুকু করতে পেরেছি সেটা আমার একার কৃতিত্ব নয়। এতগুলো প্রতিষ্ঠান, 35,000-এর মতো স্টুডেন্ট, জি তাদেরকে নিয়ে চলা, তাদের ভরণ পোষণ, প্রত্যেকটা মাদ্রাসার আলাদা আলাদা কমিটি, তারাই সব এখন পরিচালনা করছেন। জি কিন্তু দিনের শেষে তাদের পাশেও আমাকে থাকতে হয়েছে। আজকে তারা অনেকে স্বনির্ভর, কিন্তু তার জন্মলগ্ন থেকেই আমাকে সেই কাজ করে আসতে হয়েছে। এই দায়িত্বের বোঝা কেউ আমার ঘাড়ে চাপিয়ে দেয়নি। এটা আমার জাতির প্রতি, সমাজের প্রতি দায়বদ্ধতা বলেই কাজটা করে এসেছি। আজকে রাজনীতিতে এসে আমি মনে করি যে ইচ্ছা যদি থাকে, সৎ ইচ্ছা যদি থেকে থাকে, রাজনীতিতে দাঁড়িয়েও ভালো কাজ করা যায়। যদিও মানুষের সমস্ত অভাব অভিযোগ পূরণ করার এই দাবি আমি করতে পারবো না যে আমি সবার অভিযোগ পূরণ করে দেবো, তবে একটা এমএলএ হিসাবে আমাকে পড়াশুনো করতে হবে। আমি পড়াশুনো করছি। একটা এমএলএর দায়িত্ব কতটা, সেটা আমাকে প্রথমত পরিপূর্ণভাবে পড়াশুনো করে আমাকে বুঝতে হবে। এবং আর 5 জন রাজনীতিকদের সঙ্গে আমার তুলনা না করলেই আমি কৃতজ্ঞ থাকবো তাদের কাছে। একদম ইনশাল্লাহ রাজনীতির বাইরে থেকে যদি আমি এত কাজ করতে পারি, একদম রাজনীতিতে এসে ইনশাল্লাহ আমি মানুষের সেই আস্থা, বিশ্বাস এবং ভরসার উপরে আরও বেশি কাজ করতে পারবো। এবং এই জায়গাটায় কোনো গন্ধের বিচার না করে, কোনো জাতির বিচার না করে, এতদিন আমি কাজ করে এসেছি শিক্ষার জগতে, মুসলিম সমাজের জন্য, রিলিফের জগতে, সমাজসেবার জগতে, সব মানুষের জন্য আমি কাজ করে এসেছি। এবং আগামী দিনে কাজের এই সুযোগ যখন আমার এসেছে, যদি মানুষ আমাকে কাজ করবার সেই জায়গা তৈরি করে দেয়, আল্লাহর যদি রহমত থাকে, আমি ইনশাআল্লাহ আর 5 জনের মতো নয়, আরও অনেক বড় রকমের কাজ করবার জন্য আমি আশাবাদী। একদম সেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে মুফতি আব্দুল মাতিন সাহেব আর 5 জন মানুষের মতো নয়। যে কারণে কিন্তু আমার মতো মানুষেরা একটা প্রকাশ্যে একটা সমর্থন জানিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। আমার মতো বহু মানুষ যারা প্রত্যক্ষ রাজনীতি করে না, ব্যক্তি আব্দুল মাতিনের পক্ষে কিন্তু সমর্থন জানিয়ে দিয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে। কারণ এই পশ্চিমবঙ্গের, বিশেষ করে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের কথা যদি বলি, সংখ্যালঘু সম্প্রদায়ের যাকেই এমএলএ মন্ত্রী করা হয়েছে, এই সংখ্যালঘু সম্প্রদায়ের কথা পরবর্তীতে দেখা গেছে বা মানুষের কথা না ভেবে তারা নিজেদের কথা ভেবেই আগে বেড়েছে, অর্থাৎ ব্রাত্য থেকে গেছে এই সমাজ। তো সেইখানে মুফতি আব্দুল মাতিন সাহেব কি বলবেন এই ব্যাপারটা নিয়ে? আমার এই 51 বৎসর বয়স, জি এই বয়সে রাজনীতিতে এসে 51 বৎসর আমি কি করে খেয়েছিলাম, কি পড়েছিলাম, কিভাবে চলেছিলাম, জি তার একটা ইতিহাস আছে। আমার বাবা অত্যন্ত গরিব পরিবারের মানুষ ছিলেন। তিনি খাটাখাটনি করেছিলেন, কিন্তু আমাদের কারোর লেখাপড়ার তিনি বাধা বিপত্তি সৃষ্টি করেননি। তিনি চাইলে ছোট বয়সেই আমাদের 10-12 বছরেই অন্যান্য কাজে ঢুকিয়ে দিয়ে পয়সা রোজগার করাতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। আমাদেরকে পড়াশোনা শিখিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিশ্বাস করি যে আমার এই শেষ জীবনের 51 বৎসর বয়সে রাজনীতিতে এসে অনেকে কে কেমন করেছেন আমি জানি না, তবে আমি এটা হলফ করে বলতে পারি, এমএলএ হিসাবে সংসদীয় গণতন্ত্রে ভারতবর্ষের সংবিধান একটা এমএলএকে যে দায়িত্ব দিয়েছে, আমি অন্তত এই দায়িত্বটা ফরজ দায়িত্ব মনে করে আমি পূর্ণাঙ্গরূপে পালন করব। জি 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 যদি আমি তা পালন করতে না পারি, আমি এমএলএ পদ থেকে রিজাইন দিতে রাজি আছি, কিন্তু মানুষের হক নষ্ট করতে আমি রাজি না। একদম একদম আমি যদি কখনো মনে করি যে আমার দ্বারাতে মানুষের সেই কাজ আমি করতে পারছি না, আমি আমার দলের কাছে অন্যায় স্বীকার করে আমি রিজাইন দিয়ে বেরিয়ে আসতে রাজি, কিন্তু মানুষের চোখের পানি ফেলতে আমি রাজি না। একদম এই জায়গাটাই আমার বলার আছে যে মুফতি আব্দুল মাতিন সাহেবকে আমরা বছরের পর বছর আমরা জানি। মুফতি আব্দুল মাতিন সাহেবের কথা যদি বলে থাকি, আমি 2004-5 থেকে তার সঙ্গে আমার সম্পর্ক। বঙ্গনূর পত্রিকা যখন শুরু হলো, সাহেব জানেন, সাহেব হাসছেন, বঙ্গনূর পত্রিকাটা আমাদের কলম দিয়ে শুরু হয়। এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আমরা কলম চালানোর সুযোগ পেয়েছিলাম বঙ্গনূর পত্রিকায় প্রথম। তো সেইখান থেকে যে মুফতি আব্দুল মাতিন সাহেবকে আমরা জানি, যে মানুষটা মানুষের জন্য নির্দ্বিধায় নিজের জীবন উৎসর্গ করতেও পিছপা কিন্তু হননি। আমরা একাধিকবার দেখেছি। আপনারা হয়তো অনেকেই জানেন না, যখন ওয়াকফ নিয়ে সমগ্র দেশ এবং রাজ্যে আন্দোলন চলছে, সেই সময় কিন্তু মুফতি আব্দুল মাতিন সাহেব চলে গেলেন আমাদের সঙ্গে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা ফাইল করলেন। তো সমাজের কথা, মানুষের কথা কিন্তু তিনি সব সময় ভাবেন। আমি শেষ প্রশ্ন করব আপনাকে, সর্বোপরি হাড়ুয়ার মানুষের জন্য
যে হাড়োয়া বিধানসভায় আপনি দাঁড়িয়েছেন সেখানকার মানুষের জন্য এবং হাড়োয়ার মাটির জন্য কি পরিকল্পনা আছে রয়েছে আপনার? হাড়োয়ার মানুষ, আমি তাদের কাছে এই অনুরোধ করব যে তারা এতদিন কিভাবে এসেছেন, কি করেছেন, আমি সবটুকু জানি না। তবে আমি তাদেরকে অন্তত এই আস্থাটা রাখতে পারি বা তাদের কাছে অনুরোধ করতে পারি তারা এই আস্থাটা রাখুন। যেভাবে গতকাল থেকে এই পর্যন্ত তারা আমার সঙ্গে মোড় দেখা করেছেন, আমি কখনো তাদের কাছে গেছি। আমি সব পঞ্চায়েতে এখনও যেতে পারিনি, সব সভাপতির সঙ্গে আমি এখনও হয়তো খোলামেলা আলোচনা করতে পারিনি। তো আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করব, দেখা করব এবং সর্বোপরি শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো নিয়ে আমার প্রথম কাজ করবার ইচ্ছা। সর্বোপরি একটা সমাজকে কিভাবে শান্তিপূর্ণ সমাজ গড়া যায় সে ব্যাপারে আমার শতত যত্ন থাকবে। এবং সেই সঙ্গে সঙ্গে আমি এটাও বলতে পারি, অভিষেকজি, মমতাজি যদি গোটা রাজ্য জুড়ে এই শিক্ষার উপরে আমার কাজের দায়িত্ব দেন, গোটা রাজ্য জুড়ে যদি মানব সেবার জন্য আমার কোনো কাজের পরিবেশ তারা দেন, আমি তাদের সেই পরামর্শ মতো আমি কাজ করতেও রাজি আছি। আমি দিনরাত খেয়ে না খেয়ে যদি আয়লার তেরান বিলি করতে পারি, যশের তেরান বিলি করতে পারি, আমি যদি লকডাউন পিরিয়ডে 49টা গ্রামে লাগাতার 1.5 থেকে 2 মাস আমি যদি লকডাউনের পিরিয়ডে যদি লঙ্গরখানা খুলে মানুষকে খাওয়ানোর জায়গা করে দিতে পারি, আমার টাকা ছিল না কিন্তু মানুষের কাছে ভিক্ষা করে করে এই কাজ যদি আমি করতে পারি, আমার প্রতি আল্লাহর যদি রহমত থাকে, মানুষের যদি দোয়া থাকে, ইনশাআল্লাহ হাড়োয়াবাসীর ইচ্ছা পূরণ হবে। এবং সেই সঙ্গে শুধু হাড়োয়াবাসী নয়, গোটা বাংলাবাসী, বাঙালি জাতির জন্যে, বাংলার গোটা পশ্চিম বাংলার জন্যে আমি কাজ করবার জন্য নিজেকে তৈরি রেখেছি। বাকি আপনাদের দোয়া, আল্লাহ পাকের রহমত। আপনি এগিয়ে যান এই আশা রাখি। এবং সর্বোপরি বাংলার মাটি, বাংলার মানুষ এবং বাঙালি জাতিসত্তার জন্য কাজ করতে হবে। ভালো থাকবেন সবাই। এবং আমরা চাই, আমরা ব্যক্তিগতভাবে আমরা মনে করি যে মুফতি আব্দুল মাতিন সাহেবের মতো মানুষদের পলিটিক্সে আসাটা খুবই দরকার। আর যদি আমরা সিস্টেমকে গালি দিই, এই সিস্টেমের মধ্যেই আছে। হ্যাঁ, আমি জানি, আমি ব্যক্তিগতভাবে মনে করি তৃণমূলের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, অনেক সমস্যা আছে, কিন্তু এটা তো ঠিক, একটা সিস্টেমের মধ্যে যদি ভুল থেকে থাকে, সেই সিস্টেমের মধ্যে যদি আপনি আমি ঢুকতে না পারি, তাহলে সেই সিস্টেমটাকে আমরা বদলাবো কি করে? সর্বোপরি এই বাংলাকে বদলাতে হবে, এই বাংলার মাটিকে বদলাতে হবে। এবং সর্বোপরি এই দেশ এবং সমাজের যে আগ্রাসী শক্তি দানা বাঁধার চেষ্টা করছে, সেই আগ্রাসী শক্তিকে রুখে দিয়ে এই বাংলার মাটি এবং বাংলার মানুষকে বাঁচাতে হবে। কি বলেন? একদম মাতিন সাহেব। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, আপনি যদি আমার রুগী হন, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, এখানে কেটে গেছে, অ্যাক্সিডেন্ট করেছেন, হয়তো আঙুলটা ফেটে গেছে, অ্যাক্সিডেন্ট করেছেন, পা দিয়ে রক্ত বার হচ্ছে, কিন্তু সেই সঙ্গে দেখছি আপনার দমের কষ্ট হচ্ছে। আমি যদি ডাক্তার হই, তাহলে আমার সব কিছুর আগে প্রথম চেষ্টা হলো আপনার অক্সিজেনটা অ্যাভেলেবেল করে দেওয়া। এখানে রক্ত বারণে এটা কেটে যাওয়া, ওটা ছেড়ে যাওয়া, এই চিকিৎসাটা আগে নয়। প্রথম চিকিৎসা হলো আপনার অক্সিজেনটা ঠিকঠাক চলছে কিনা এটা আমার লক্ষ্য রাখা। আমার মনে হয়েছে আমাদের সুবিধা অসুবিধা অনেক কিছু দাবি দাবা আমার থাকতে পারে, তো সর্বপ্রথম বাঙালি জাতির অস্তিত্ব টিকে থাকার লড়াই, সেই লড়াইটাকে যদি সাকসেসফুল করতে হয়, আপনি যে ভাষাটা বললেন আগ্রাসী শক্তি যারা পশ্চিমবঙ্গকে সর্বনাশ করবার চেষ্টা করছে, বাঙালি জাতির অস্তিত্বকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে, আমি মনে করি রোগীর জন্য ডাক্তারের যেমন অক্সিজেনটা প্রথম দেখা উচিত, আমাদের জন্য তখন প্রথম এইটাই দেখা উচিত যেখানে টিকে থাকতে পারবো কিনা। যদি টিকতে পারি, বাকি আপনার হাত পা কাটা আছে, ফাটা আছে, সে চিকিৎসা করার সময়। একদম একদম একদম। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালো থাকবেন।